MMP। সো এই জাজাকাল্লা MMPতে একটা মসজিদের যাবতীয় ম্যানেজমেন্ট এবং একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিমের যেসব ডিজিটাল কন্টেন্ট তার প্রয়োজন হয় পুরোটাই সে অ্যাক্সেস পায় আমাদের অ্যাপ থেকে। আমি যদি সার্ভিসের জায়গাতে বলি, এখন পৃথিবীর ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে বেশ কিছু টপ টিয়ারের MNC কোম্পানিকে আমরা সার্ভিস দিচ্ছি। আর এই 3 ভাগ মানুষ 97% মানুষকে ড্রাইভ দেয়। শতকরা 3 ভাগ মানুষ পৃথিবীতে আর কি, শতকরা 3 ভাগ মানুষ বড় পরিবর্তনের পিছনের নিয়ামক হয়। এটা একটা হচ্ছে আমরা সার্ভিস প্রোভাইড করি, সার্ভিসের মধ্যে আমরা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার দেই, UI/UX ডিজাইনটা দেই। আর একটা উইং হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট। নেত্র নিয়ে আমার স্বপ্ন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ 10 কোম্পানির একটা হতে চাই। আমার শহরটা যখন ইমপ্রুভ করবে, আমার দেশটাও ঠিক ওভাবে আগাবে। আমি যখন আমার স্বপ্ন দেখি পৃথিবীর শ্রেষ্ঠতম কোম্পানির একটা আমরা যেহেতু শ্রেষ্ঠতম কোম্পানি হওয়ার পিছনে আগাবো, তেমনি ওই সময়টাতে আমার শহরটাও কিন্তু ইমপ্রুভ করবে। আর প্রোডাক্টে যদি আসি, আমাদের মূল কয়েকটা প্রোডাক্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে ইজি ট্রাক নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে কিনা আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রাক ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে আমাদের একটা। রাজশাহী আমাদের একটা টেক হাব হোক, সেটা সিলিকন ভ্যালি বলেন অথবা ভারতের হায়দ্রাবাদ বলেন, একটা টেক হাব রাজশাহী হোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজশাহীতে যে বিজনেসের সুযোগটা সবসময় সবাই বলে থাকেন সেটা হচ্ছে আইটি বিজনেস। আর আইটি বিজনেসে যে উদ্যোক্তাগণ রাজশাহীতে আইটি বিজনেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমনই একজন উদ্যোক্তা জনাব আশিক মোহাম্মদ, যিনি নেত্র সিস্টেমসের ফাউন্ডার এবং CEO। জনাব আশিক মোহাম্মদ, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রথমেই জানতে চাইবো যে নেত্র সিস্টেমের যাত্রাটা কিভাবে শুরু হলো? নেত্র সিস্টেমসের যাত্রাটা শুরু হয় হচ্ছে 2019 সালে, করোনার ঠিক আগে। আমি আমার জব সুইচ করার পরে আমি পরিকল্পনা করি যে আমি একটা আইটি বিজনেস দিব, কিন্তু রাজশাহীতে দিব এটা প্ল্যান করি নাই। নেত্র সিস্টেমসের শুরু হয় হচ্ছে ঢাকাতে একটা ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্য দিয়ে। এবং আরো মজার ব্যাপার, প্রথম দিকে আমরা কি করতাম জানবেন? প্রথম দিকে আমরা টি-শার্ট বিক্রি করতাম। নেত্র সিস্টেমস আইটি বিক্রি করতেছেন টি-শার্ট বিক্রি করতাম। অদ্ভুত। ওকে, তো প্রশ্ন হচ্ছে নেত্র কেন? মানে নেত্র মানে তো চোখ, জি, এতে প্রতিষ্ঠানের নাম নেত্র কেন? আচ্ছা, এখন অদ্ভুত মনে হলেও আমরা টি-শার্ট বিক্রি দিয়ে শুরু করলেও ইচ্ছা ছিল সফটওয়্যার কোম্পানি করার। আচ্ছা, এখন নেত্র মানে চোখ, সফটওয়্যার কিন্তু আমার ইউজারের চোখই বটে, কারণ এই সফটওয়্যারের থ্রুতে ইউজার তার সার্ভিসগুলো পায়, তার সেবাগুলো সে পায়, তার মানে তাকে পথ প্রদর্শন করে বা কিছু একটা সার্ভিস দেয়। সো আমরা ধরে নিয়েছি বা একটা আমাদের কনসেপচুয়াল জায়গাতে ছিল যে ইউজারের চোখ হবে হচ্ছে নেত্র, যে কিনা ইউজার ফোকাসড ইম্প্যাক্টফুল কিছু সফটওয়্যার বানাবে। মাশাআল্লাহ। অর্থাৎ একটা কোম্পানির চোখ হবে নেত্র সফটওয়্যার বা নেত্র সিস্টেমস, যে এই প্রতিষ্ঠানকে পরবর্তীতে পরিচালনার জন্য হচ্ছে সাহায্য করে। চমৎকার ধারণা থেকে দুর্দান্ত নাম। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে বাংলা নাম, যেটা আমরা সবাই বাংলা নাম বরাবরই পছন্দ। চমৎকার। তো আপনি ছিলেন ঢাকায়, রাজশাহীতে কেন অফিস দিলেন? মানে বিজনেসের জন্য তো ঢাকায় সবাই বেস্ট মনে করে, আপনি কেন রাজশাহীতে? প্রথম কারণটা হচ্ছে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, এক। আর দ্বিতীয় কারণ হচ্ছে লিভেবল সিটি, ঢাকার মতো এত কনজাস্টেড না, মোর লিভেবল এবং গ্রিন সিটি। সো এসব কারণ থেকেই রাজশাহীতে আমার অফিস সেট আপ করা। নেত্র নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? নেত্র নিয়ে আমার স্বপ্ন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ 10 কোম্পানির একটা হতে চাই। মাশাআল্লাহ, আমরা এরকম একটা স্বপ্ন দেখি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে। রাজশাহী এবং দেশ নিয়ে মানে আপনার কি স্বপ্ন? আমার স্বপ্নটা খুবই পরিষ্কার, যে আমি চাই এই দেশ ভালো মানুষের দেশ হোক। রাজশাহী
আমাদের একটা টেক হাব হোক, সেটা সিলিকন ভ্যালি বলেন অথবা ভারতের হায়দ্রাবাদ বলেন, একটা টেক হাব রাজশাহী হোক। এবং আমি যখন আমার স্বপ্ন দেখি পৃথিবীর শ্রেষ্ঠতম কোম্পানির একটা আমরা যেহেতু শ্রেষ্ঠতম কোম্পানি হওয়ার পিছনে আগাবো, তেমনি ওই সময়টাতে আমার শহরটাও কিন্তু ইমপ্রুভ করবে। আমার শহরটা যখন ইমপ্রুভ করবে, আমার দেশটাও ঠিক ওভাবে আগাবে। একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত। রাইট। আপনারা কি স্বপ্ন দেখছেন অনেক বড়, এটা ঠিক আছে, কিন্তু আপনারা আসলে কি দেশ অথবা ছোট্ট একটা জায়গা এই রাজশাহীর উপরে কি আপনার এই স্বপ্নের কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন এ পর্যন্ত? ফেলতে পারিনি, চেষ্টা তো করছি। সো আমি যদি এই জায়গাতে বলি, শতকরা 3 ভাগ মানুষ পৃথিবীতে আর কি, শতকরা 3 ভাগ মানুষ বড় পরিবর্তনের পিছনের নিয়ামক হয়, এটা একটা গবেষণা। তাহলে এই যে 3 ভাগ মানুষ, তার মানে এই 3 ভাগ মানুষ 97% মানুষকে ড্রাইভ দেয়। তাহলে স্বপ্ন কিন্তু ওই 3 ভাগ মানুষই দেখেন। ধরে নেন আমরা সেই 3 ভাগ মানুষের একজন, যারা কিনা স্বপ্ন দেখছি যে দেশের জন্য কিছু করি, আমার লোকালিটির জন্য কিছু একটা করি, এবং আমরা এটা শুরু করেছি। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এরপরে জানতে চাইবো যে আপনাদের যে প্রতিষ্ঠান নেত্র সিস্টেমসে বর্তমানে আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে, এবং একই সাথে যদি সার্ভিস থাকে তাহলে কি ধরনের সার্ভিস রয়েছে? আচ্ছা, আমাদের মূল উইং হচ্ছে গিয়ে 2টা। একটা হচ্ছে আমরা সার্ভিস প্রোভাইড করি, সার্ভিসের মধ্যে আমরা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার দেই, ইউআইউএক্স ডিজাইনটা দেই। আর একটা উইং হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট। সো আমি যদি সার্ভিসের জায়গাতে বলি, এখন পৃথিবীর ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে বেশ কিছু টপ টিয়ারের এমএনসি কোম্পানিকে আমরা সার্ভিস দিচ্ছি। আর প্রোডাক্টে যদি আসি, আমাদের মূল কয়েকটা প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ইজি ট্রাক নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে কিনা আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রাক ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে আমাদের একটা। এটা কি B2C না B2B? এটা B2B। এটা একটা আছে, আমাদের আছে যাজাকাল্লা নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা মসজিদ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, বা আমরা এটাকে নাম দিয়েছি MMP। সো এই যাজাকাল্লা MMP-তে একটা মসজিদের যাবতীয় ম্যানেজমেন্ট এবং একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিমের যেসব ডিজিটাল কন্টেন্ট তার প্রয়োজন হয়, পুরোটাই সে অ্যাক্সেস পায় আমাদের অ্যাপ থেকে। যেমন আমি যদি বলি, সকালবেলাটা শুরু হয় আমাদের নামাজ দিয়ে, তো নামাজের অ্যালার্টটা আপনি মোবাইলে পাচ্ছেন, এবং আপনি যেই মসজিদের মুসল্লি ওই মসজিদের টাইম অনুযায়ী, এমন না গ্লোবালি পাচ্ছেন, এমন না। এরপরে কি হয়, এরপরে আমরা সকালবেলাতে একটু কোরআন পড়তে চাই, একটু দোয়া করতে চাই, কিংবা আমরা বয়স্ক কেউ থাকলে তারা তসবিহ করতে চায়, পুরোটাই আমাদের অ্যাপে করা যাচ্ছে। এমনকি আপনি দিনের শুরু যদি দান দিয়ে করতে চান, আমার অ্যাপে আপনি আপনার ওই পার্টিকুলার মসজিদে দান দিয়ে আপনার দিনটা শুরু করতে পারবেন। ডিজিটালি মানে পেমেন্ট করার সিস্টেম সেখানে থাকছে। এক্স্যাক্টলি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই পুরো প্ল্যাটফর্মটাকে পুরোটাই ফ্রিতে এখন রাখছি অ্যাজ এ চ্যারিটি। আপনি যদি সুযোগ দেন, আমি একটু গল্প বলতে চাই কেন আমরা MMP বানালাম। শিওর। সো MMP একদিন, আজ থেকে 2 বছর আগে, হঠাৎ একদিন আমার মাথায় আসলো যে মসজিদ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে কিনা, পৃথিবীতে কেউ বানিয়েছে কিনা। আমি যথারীতি সার্চ দেই। সার্চ দেওয়ার পরে মূলত আমি 2টা কোম্পানিকে পাই। একটা হচ্ছে একজন ইন্ডিয়ান কোম্পানি, যেটার খুব বেশি কিছু সাপোর্ট ছিল না, এবং আরও আমাকে যেটা শকিং করে, এই অ্যাপটার নির্মাতা একজন নন মুসলিম মানুষ। আমি বলছি না যে বানানোটা খারাপ, কিন্তু আমার কথা হচ্ছে যে যিনি বানিয়েছেন তার মূল এসেন্স, আমার ধর্মীয় মূল এসেন্সটা বুঝতে তাকে মুসলিম হওয়াটা কিছুটা হলেও জরুরি, বা একটু শেখার প্রয়োজন আছে। তো আমার ওখান থেকে কিছু একটা ইন্সপিরেশন পেয়েছি। সেকেন্ডলি, ইউকের কিছু মসজিদে একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। প্রবলেম হচ্ছে ওটার মান্থলি সাবস্ক্রিপশন শুরু হচ্ছে $500 দিয়ে। সো আমি ভাবলাম যে এই যে ম্যানেজমেন্টটা, তো তার মানে একে তো হচ্ছে একটা পরিপূর্ণ না, একটা যেমন এটা আছে, আর একটা হচ্ছে যেটা ওটাও পরিপূর্ণ না, কিন্তু ওখানে আবার কিছু ফিচার আছে এক্সট্রা, যেমন পজ পেমেন্ট, আরও কিছু।
এটা দিয়ে তারা হচ্ছে একটা হাইলি ভ্যালু বানায় ফেলছে। কিন্তু দেখেন অ্যাপটা আমার কাছে যত সহজলভ্য হতে পারে ঠিক ততটাই মানুষের কাছে রিচ করা পসিবল। যেমন আমার অ্যাপে আপনি সুন্দর মতো করে আপনার জাকাত ক্যালকুলেট করতে পারেন, জাকাতটা পে করে ফেলতে পারেন, আপনি আপনার নামাজ টাইমের রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। আপনি যদি রিমাইন্ডার নাও দেন, যথাসময়ে আপনাকে রিমাইন্ডার দিবে অ্যাপ যে আপনার এখন নামাজ পড়ার টাইম। সো এরকম যাবতীয় সকল ফিচার নিয়ে আমাদের এই অ্যাপটা বানানো। সো এটা একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট গেল। আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে একটা, আপনি জানেন সেটা। এই সফটওয়্যার এখন বাংলাদেশে প্রায় 50টা স্কুলে এটা রানিং আছে। রাজশাহীর অলমোস্ট সবগুলো স্কুলে হয়ে গেছে, দিনাজপুর, রংপুর, এদিকে পাবনা, নাটোর, ঢাকা, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, মোটামুটি সারা বাংলাদেশে আমার এখন 14 জন এমপ্লয়ি নিয়োগ দেওয়া আছে শুধু একটা সফটওয়্যারের কাজ, শুধু এই সফটওয়্যারেই, যারা কিনা ওই লোকালিটি 2-3 জেলা মিলে তারা সাপোর্টটা দিচ্ছে। সো এটা আমাদের পরিকল্পনা আগামী 1 বছরের মাঝখানে আমরা এটাকে আরো বড় লার্জার স্কেলে নিয়ে যেতে পারি। এখন হয়তো আমাদের 1 লাখ স্টুডেন্ট ইউজ করছে, আমরা এটাকে স্বপ্ন দেখছি যে 20 লাখ স্টুডেন্টে পৌঁছাবো। ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হোক। যেহেতু একটা বড় কার্যক্রম আপনারা চালাচ্ছেন, একদিকে রয়েছে সফটওয়্যার, একদিকে রয়েছে সার্ভিস যেগুলো SaaS মডেলে রয়েছে, তো সেক্ষেত্রে এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য তো একটা বড় টিম প্রয়োজন। তো আপনাদের রাজশাহীতে অন্তত যেখানে আপনাদের হাইটেক পার্কে অফিস, এই হাইটেক পার্কে অফিসে কতজনের টিম আপনারা এই মুহূর্তে পরিচালনা করছেন? হাইটেক পার্কে আমাদের আছে হচ্ছে প্রায় 40 জনের মতো একটা টিম। মানে রাজশাহীর প্রেক্ষাপটে যথেষ্ট বড়। মানে হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে আরো কিছু স্কিল মানুষজন যদি আমাদের সাথে নিতে পারি। আচ্ছা, মার্কেটে বা বাইরে প্রচলিত একটা কথা আছে যে আপনারা স্কিল ম্যানপাওয়ার ছাড়া মানে নতুনদেরকে একটু নিতে চান না, এই অভিযোগের ব্যাপারে আপনাদের উত্তর কি? অভিযোগ মিথ্যা না, অভিযোগ ঠিক। আমরা স্কিল পারসন খুঁজি, আবার কেউ যদি এটা প্রুফ করতে পারেন, ইভেন যেমন আমরা গত সপ্তাহে একজনকে ফোন করেছি যে আপনার সিভিটা আমাদের ভালো লেগেছে, আপনি আসে ইন্টারভিউ দিব। আপনি গেস করতে পারেন এখনো 1 সপ্তাহ হয়ে গেল সে কোনো রেসপন্স করে নাই। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সিনিয়র এবং সিরিয়াস পিপল যারা কিনা আসলেই চাকরি করতে চান বা জব করতে চান, আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, আপনি আপনার টিমের সাথে কোলাবোরেটিভ কাজ করে আপনার অভিজ্ঞতা আছে, এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ইন নেত্র। আমরা অবশ্যই এটাকে কনসিডার করি। ওকে, আর আমরা যদি জানাই ভুল না হয়, রিসেন্ট টাইমে আপনারা একটা জব সার্কুলারও মনে হয় দিয়েছেন, বিশেষ করে ডিজিটাল মার্কেটারের হিসাবে। বেশ একটা মানে রাজশাহীর প্রেক্ষাপটে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি সহই, এই বিষয়টা যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, এটা দারুণ একটা কোয়েশ্চেন করেছেন আপনি। হয়তো আমাদের অডিয়েন্সরা শুনছেন যে আমরা মূলত এখন 2টা রোলে দিচ্ছি। একটা হচ্ছে সিনিয়র ডিজিটাল মার্কেটার, যে কিনা আমাদের একটা টিমকে লিড করবেন। সো আমরা আমাদের যে এক্সিস্টিং একটা অর্গানাইজ টিম, এই টিমে যে কাজ করবেন, এই টিমের যে হাল ধরবেন, এরকম একজন লোককে আমরা খুঁজছি। একই সাথে আমরা একজন জুনিয়র লেভেলে একজন মার্কেটারও নিচ্ছি, যিনি কিনা আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। সো এই 2টা পদেই খুবই ইন্টারেস্টিং, এবং প্রিভিয়াসলি যারাই এই টিমে আছেন তারা খুবই মজা নিয়ে কাজ করেন। আপনি জানেন যে আমাদের এমনিতেও ওয়ার্ক কালচারটা খুবই ফ্রেন্ডলি। সো আমার মনে হয় যে কেউ যদি ইন্টারেস্টেড হন, সরাসরি আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আবেদনের লাস্ট ডেটটা কতদিন? অক্টোবরের 15 তারিখ। অক্টোবর 15 তারিখ। প্রিয় দর্শক, যারা এই পোস্টে আবেদন করতে চান, কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারেন, বিস্তারিত সেখানেই পাবেন। রাজশাহীতে দক্ষ কর্মী পেতে কতটুকু ভোগান্তিতে পড়েন? এই প্রশ্নের উত্তরটা আমি বরং আপনার থেকে আশা করছি। আপনি কতটা ভোগান্তিতে পড়েন? আসলে আমি দর্শকদের বলি, এটা যেমন একটা সত্য যে আমরা রাজশাহীতে দক্ষ কর্মী পেতে বেশ ভালোই স্ট্রাগল করি। এর পেছনে যেমন কারণ আছে, ঠিক তেমনি কিছু বাস্তবতাও আছে। কেমন বাস্তবতা? বাস্তবতা হচ্ছে যে আমাদের এডুকেশনটা
টা কি তাদেরকে এইটা অফার করে, তাদেরকে কি স্কিল করে তোলে, তাদেরকে কি অ্যাওয়ার করে তোলে? এই প্রশ্নের উত্তর আপনি নিজের মুখেই হয়তো দিবেন যে না। সো যারা কিনা এই পডকাস্ট আমাদের শুনছেন, তাদের মন খারাপের কোনো সুযোগ নাই যে আমরা হয়তো তাদেরকে দোষারোপ করছি, বিষয়টা না। কিন্তু দুই পক্ষেই আমাদের কিছু ঘাটতি রয়েছে। এখন আমি যদি বলি যে যেহেতু আপনি এই বাংলাদেশের একটা বিভাগীয় শহর রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন এবং আপনি দেখছেন সিচুয়েশনটা এরকম, তার মানে নিজের স্কিলটা নিজেকে ডেভেলপ করাটা আপনার নিজের দায়িত্ব। আমাকেই মানে এই নেগেটিভ সিচুয়েশনটাকে ঠিক করে পজিটিভ দিকে যাওয়ার জন্য ট্রাই করতে হবে। You cannot change the constitution, you cannot change the government rules, you cannot change education system. Okay. So what you can change your skills. আমি নিজেকে চেঞ্জ করতে পারি, আমার Right. স্কিল দিয়ে আমি সেটাকে ঠিক। আপনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার টিমে 40 জন প্লাস ম্যান পাওয়ার আছে, এ বাদেও রাজশাহী বাদেও দেশের বিভিন্ন প্রান্তে আপনার কর্মীরা ছড়িয়ে আছে। তো এই প্রেক্ষাপটে এই অভিজ্ঞতার আলোকে আপনি একটু বলবেন যে রাজশাহীতে চাকরি প্রার্থীদের দক্ষতার অভাবটা আসলে কোন জায়গাতে? আচ্ছা, এটা বেশ দারুণ একটা কোয়েশ্চেন যে চাকরি প্রার্থীদের অসুবিধা কোথায় বা দক্ষতার অভাবটা কোথায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সফট বা হার্ড স্কিল যাই বলেন না কেন, এটার অভাবের চাইতেও আমাদের মূল অভাব হয় হচ্ছে আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায়, আমাদের মননে। কেমন? আমি যখন একটা জবের সার্কুলারের পাই, সেটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি, আমি আমার ভাইবা বোর্ডে কিভাবে কথা বলছি, আমি জবটা পেয়ে যাওয়ার পরে আমি ধরে নিচ্ছি সবগুলো পাস করে গেলাম, ভাইবা বোর্ডে পাস করে যাওয়ার পরে আমি জবে ঢুকার পরে এরপরে আমি আমার দায়িত্বশীলতার জায়গাটা, এই যে 9 to 5 বলি বা 10 to 6 বলি, এই যে 10 to 6 এই সময়টুকু কি আমার অফিসের, নাকি এর মাঝখানে আমি আমার ব্যক্তিগত জীবনটাকে ঢুকাই দিচ্ছি? আমি আমার প্রিভিয়াস লাইফে কি করে এসেছি, এটা কি আমার অফিসের কালচারে ঢুকে যাচ্ছে? নাকি অফিসটা হচ্ছে আমার কাছে শুধুমাত্র একটা দায়িত্ব পালনের জায়গা? সো এই যে দায়িত্ব পালনের জায়গা বা রেসপন্সিবিলিটি, এই জায়গাটাতেই আমি সবচেয়ে বেশি অভাবটা দেখি। ওকে, এটা তো আপনি বলবো যে ঠিক আছে, আমাদের রাজশাহীর কর্মীদের কিছু ল্যাকিংস এর কথা বললেন। আর এমনিতে হচ্ছে কর্মীদের বিনোদনের জন্য বা হচ্ছে তারা যাতে উৎসাহ নিয়ে কাজ করতে পারে, এর জন্য আপনাদের অফিসে মানে কোনো কার্যক্রম বা কোনো স্টেপ নেওয়া হয়? আমাদের সিএসআর ডিপার্টমেন্টে অনেকগুলো প্রোগ্রাম হয়। যেমন আমি যদি বলি, আমাদের প্রতি বছর ফ্রুট ফেস্ট হয়, ওকে, প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন হয়, ওকে, প্রতি বছর ইফতার পার্টি হয়, এবং ইভেনচুয়ালি প্রতি মাসে অন্তত পক্ষে আমরা একদিন ডাইন আউট করি, বাইরে গিয়ে কোথাও একটা খাই প্রতি মাসেই। আমাদের তাহলে আমরা পাবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। এমনকি মজার ব্যাপার হচ্ছে আজকেও আমাদের অফিসে বাঙালি ভোজ কমপ্লিট করে আমরা আসছি। সুবহানাল্লাহ। 15 পদের ভর্তা, ভাত এবং অন্যান্য ফুডস দিয়ে আজকে আমাদের একটা আয়োজন ছিল। তার মানে প্রতি মাসেই আপনাদের কিছু না কিছু বিনোদন এটা চলতে থাকে আমাদের। তাহলে অন্তত এটুকু তো বলা যাবে না যে আপনাদের অফিসে বিনোদনের কোনো অভাব আছে। জি, এবং আমাদের টিমমেট 2 জন এখন বাইক ট্যুরে গেছে হচ্ছে গিয়ে সাজেক, এবং ব্যাকএন্ড থেকে আমরা কোম্পানি থেকে এগুলো ফান্ড করছি। মাশাআল্লাহ। আমরা মানে কেউ রিকোয়েস্ট করলে আমরা তাদেরকে মাল্টিপল মডালিটিতে, সে যদি যেমন ধরেন আপনি 20,000 টাকা নিলেন, আপনি স্টেপ বাই স্টেপ কোম্পানিকে এটা রিটার্ন করবেন। সো কোম্পানিকে অ্যাপ্লাই করলে কোম্পানি আপনার জন্য ফান্ডিং করে, ইভেন আপনি উমরার জন্য ফান্ডিং পাইতে পারেন। মাশাআল্লাহ, 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 চমৎকার। অনেক ভালো জিনিস জানলাম। এবার একটু কঠিন বিষয়ে প্রশ্ন করি। কঠিন বিষয়টা হচ্ছে গোটা পৃথিবীতে এআই উকি দিচ্ছে, সব জায়গাতে এআই নিয়ে আলোচনা। তো সময়ের দাবিতে আপনার কাছেও এই বিষয়টা জানতে চাইবো যে এআই নিয়ে আসলে আপনার কি ধারণা, আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? আচ্ছা, এটা আসলে খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন। আমি আপনাকে একটা তাহলে গল্প বলি। আমরা 2022 সালের দিকে যখন হচ্ছে এআই আসছে খালি 23-এর দিকে, আমরা আসার শুরুতেই কোনো এক অদ্ভুত কারণে এআই এর সাথে আমরা কানেক্টেড হয়ে যাই। আমরা তখনও জানতাম না আসলে 2025-এ কি ইম্প্যাক্ট ফেলবে।
আমরা পরপর 3টা এআই নিয়ে প্রজেক্ট তুলে ফেলি মাশাআল্লাহ। ক্লায়েন্টের জন্য। এবং একদম আর্লি যারা যত কোম্পানি অ্যাডপ্ট করে আমরা তাদের মধ্যে অন্যতম ছিলাম, যে কিনা কোর টেকনোলজিটাকে ইউজ করে এক হচ্ছে যে কিছু চ্যাট জিপিটির এপিআই দিয়ে প্রজেক্ট বানানো, আর কিছু হচ্ছে আমরা নিজেরাই এলএলএম ডেভেলপ করে ওখান থেকে কিছু রেজাল্ট নিয়ে একটা সিস্টেম বানাই। তো এটা হচ্ছে বলছি 2023-24-এর দিকে। এখন 2025 সাল এসে আমরা আরও এআই নিয়ে কাজ করছি স্টিল, কিন্তু যেটা হয়েছে যে আমরা ফর এ সিঙ্গেল ডে আমাদের কখনো মনে হয় নাই যে এআই আমাদের কম্পিটিটর। যদিও আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা সবচাইতে বেশি এখন দোদুল্যমান অবস্থাতে আছে যে এআই কি হবে না হবে, বাট আমরা এটাকে আমাদের অন্যতম একটা সঙ্গী হিসেবে ব্যবহার করছি। পজিটিভলি আপনারা নিচ্ছেন। এক্স্যাক্টলি, আমরা আচ্ছা। পজিটিভলি ইউজ করছি এটা। ওকে, আশা করি পজিটিভ হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা এই দীর্ঘ আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম, যে রাজশাহীতে ধীরে ধীরে টেক ইন্ডাস্ট্রি গ্রো করছে, অপরচুনিটি বাড়ছে, একই সাথে জব ফিল্ডটাও বড় হচ্ছে। কিন্তু জব ফিল্ডে যে জায়গাটায় আমরা একটু ঘাটতি দেখতে পাচ্ছি, আমাদের রাজশাহীতে যারা আমরা ম্যান পাওয়ার আছি, আমাদের কিছুটা স্কিলে, কিছুটা দক্ষতায়, কিছুটা কর্পোরেট কালচারে আমাদের কিছুটা ঘাটতি রয়েছে। আর ঘাটতিটার ক্ষেত্রেও আশিক মোহাম্মদ যিনি বললেন যে এটা আসলে আমরা কর্মীকে বা ওই প্রার্থীকে বলতে পারি না, বরং আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটুকু তাদেরকে শিক্ষা জীবন শেষ করার মুহূর্তে যদি শিখিয়ে দেয় অন্তত মিনিমাম জিনিসগুলো, তাহলে তারা কর্মক্ষেত্রে এসে এই বিপদে হয়তো পড়তেন না। তো যাই হোক, আশা করি আগামীতে এই বিষয়গুলো সংশোধন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। আশিক মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে দেওয়ার জন্য এবং চমৎকার কিছু শেখার উপযোগী কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের দেখা হবে আবার। ইনশাআল্লাহ।